আসসালামু আলাইকুম সবাইকে। বিডি ল্যাব এডুকেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে আরেকটি ভেক্টরের নতুন একটি ভেক্টর তোমাদেরকে যে বলে যে চ্যাপ্টারটি পড়িয়েছিলাম, অলরেডি 3টি ক্লাস নেওয়া হয়েছে। তো আজকে আমরা 4 নম্বর ক্লাসে আসছি। তো যারা যারা ক্লাসে যারা কোর্সের সাথে যুক্ত আছো তারা তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও, এবং যারা যারা ক্লাসে আছো তারা তারা কমেন্ট করো যে তোমরা ক্লাসে উপস্থিত আছো কিনা। এবং প্রতি ক্লাসের শুরুতে যেটা বলবো অবশ্যই যে পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই করে আসবে, এবং পূর্ববর্তী ক্লাসে যদি কোনো সমস্যা থেকে থাকে তুমি এই ক্লাসের শুরুতে জানাবে, অথবা যে কোনো সময় জানাতে পারো যদি কোনো সমস্যা হয়। তো যারা যারা ক্লাসে যুক্ত আছো তারা তারা একটা কমেন্ট করো, যারা যারা উপস্থিত আছো। তো তোমাদেরকে কি অলরেডি কিন্তু তিনটি ক্লাস করানো হয়ে গেছে এই চ্যাপ্টারের উপর। তো চ্যাপ্টারের মোটামুটি অনেক অংশগুলো তোমাদেরকে পড়ানো হয়ে গেছে। আমরা প্রথম ক্লাসগুলোতে একবারে বেসিক কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, এবং ধারাবাহিকভাবে আমরা ক্লাসের যে ভিতরগুলোতে মোটামুটি ভিতরে যে টপিকগুলো রয়েছে, মেন যে টপিকগুলো, ওই টপিকগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি, এবং আজকে আরও কয়েকটা মেন টপিক করবো। তো আমরা কিন্তু এই অধ্যায়ের যে মেন জিনিস, যে নিউটনের সূত্রগুলো, ওইগুলো 3টা সূত্র ছিল নিউটনের, আমি আলোচনা করেছিলাম। এর মধ্যে কিন্তু 2টা সূত্র অলরেডি পড়ানো হয়ে গেছে। তো আরেকটি সূত্র বাকি আছে, আমরা ধারাবাহিকভাবে ওই সূত্রটা পড়বো, এবং পাশাপাশি যে কয়েকটা জিনিস তোমাদেরকে ধোঁয়াশা ছিল পূর্ববর্তী ক্লাসগুলোতে, আমি তোমাদের টপিকের নাম বলেছিলাম শুধুমাত্র পূর্ববর্তী ক্লাসে যে অংশগুলো বোঝার জন্য। তো ওই যে কয়েকটা টপিক ছিল ওই টপিকগুলো আজকে আলোচনা করা হবে। তো যারা যারা ক্লাসে উপস্থিত আছো তারা তারা জানাও তোমরা কোথা থেকে ক্লাসটি করছো, এবং তোমাদের সবাই কেমন আছো। আমি অল্প সময়ের মধ্যে ক্লাসটি শুরু করে দেবো। তো তোমরা যারা যারা আছো তারা তাড়াতাড়ি রেসপন্স করো। তো আমি ক্লাসটি শুরু করে দিই। তো তোমাদেরকে ক্লাস শুরু করার আগে আমি প্রতিবার যা করি, তোমাদের আগের পূর্ববর্তী ক্লাসগুলোতে যেগুলো পড়ানো হয়েছিল ওগুলো জাস্ট একটু রিকেপ করা হয়, যাতে যেন কি হয়, কারণ প্রত্যেকটা ক্লাসের সাথে কিন্তু প্রত্যেকটা ক্লাস হচ্ছে অ্যাটাচ করা, মানে হচ্ছে একটা ক্লাস তুমি না করলে কিন্তু আরেকটা ক্লাস করতে পারবে না। সিমিলারলি তুমি যদি পূর্ববর্তী ক্লাসে যে টপিকগুলো পড়ানো হয়ে গেছিলো ওগুলো যদি তোমার মাথায় না থাকে তাহলে এই ক্লাসটা বোঝা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো এই জন্য আমি কী করি, ক্লাসের শুরু দিক দিয়ে পূর্ববর্তী ক্লাসে যে আলোচনা করা হয়েছিল সেই আলোচনাগুলো একটু রিকেপ করে নিই। তো তেমনইভাবে যদি আমি রিকেপ করি তাহলে এই জায়গার মধ্যে আমরা নিউটনের প্রথম সূত্র পড়েছিলাম শুধুমাত্র থিওরিটিক্যালি, এবং সেকেন্ড সূত্র থেকে আমরা কিন্তু যে বল, যে আমরা এই অধ্যায়ের যে নাম বল, ওই বলে যে সূত্রটা ছিল ওই সূত্রটা কিন্তু আমরা প্রতিপাদন করেছিলাম, এবং তারপর কি বলে যে সূত্রটার প্রয়োগও দেখেছিলাম বিভিন্ন বল। যেহেতু বল একটা ভেক্টর আসে, তখন কিন্তু আমরা দিক নিয়ে আলোচনা করেছিলাম যে একই দিকে থাকলে বলগুলো আমাদের যোগ হয়, এবং কি ভিন্ন দিকে থাকলে আমাদের কি হয়, বলগুলো বিয়োগ হয়। তো তোমাদের শুধুমাত্র একই দিকে অথবা ভিন্ন দিকে, ভিন্ন দিক বলতে হচ্ছে বিপরীত দিকে আর কি। অর্থাৎ একটা বস্তু ধরো এরকম একটা বস্তু, আচ্ছা আচ্ছা, তো ধরো একটা বস্তু এটা। তো এই একটা বস্তুর উপর যদি আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা, এটা তোমাদের ফিজিক্সের সব প্রত্যেকটা চ্যাপ্টারে এই জিনিসটা কাজে লাগবে, বিশেষ করে এই চ্যাপ্টারটা অনেক বেশি কাজে লাগবে। তো একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে তোমার একটা বস্তুর উপর যদি আমি একটা বল প্রয়োগ করি এফ, তো সিম্পলি সূত্রটা কি হয়ে যায়, এফ ইকুয়ালস টু এম এ। তো এফ ইকুয়ালস টু এম এটা কীভাবে আসছে ওটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে এসেছি, তো নতুন করে আলোচনা করবো না। কিন্তু তুমি এই সূত্রের মধ্যে যদি একটা বল প্রয়োগ করো, এখন একটা বস্তুর উপর তো শুধুমাত্র একটা বল প্রয়োগ করা হয় না, একাধিক বল প্রয়োগ করা হয়, বা একাধিক দিকে প্রয়োগ করা হয়। এখন তোমাদের ক্ষেত্রে এসএসসি লেভেলে শুধুমাত্র একই দিকে অথবা বিপরীত দিকে আর কি, অর্থাৎ হয় এই দিকে, অর্থাৎ ডান থেকে বাম দিকে, অথবা বাম থেকে ডান দিকে আর কি বলটা প্রয়োগ করা হবে। তো যদি একটা বল প্রয়োগ করা হয়, সিম্পলি তোমরা কি লিখবে, এফ ইকুয়ালস টু এম এ। এমটা কি ছিল, বস্তুর ভর, আর এফটা হচ্ছে তুমি যে পরিমাণ বলটা প্রয়োগ করেছো, এবং এ হচ্ছে ত্বরণ, যে ত্বরণটা হচ্ছে তোমার বস্তু যে উপর বলটা প্রয়োগ করা হয়েছে, সেই বস্তুর এই যে বলটা প্রয়োগ করার জন্য যে ত্বরণটা, সেটা হচ্ছে এ। তো এটা কেন আসছে, অবশ্যই এটা হচ্ছে এফ এর জন্য আসছে। তো এটা কিন্তু তোমার তো এটা কিন্তু আর আলাদা শুরুতে এ ছিল না, শুরুতে একটা বস্তু ব্যাগে ছিল অথবা যে কোনো একটা ছিল। তো শুরুতে কিন্তু এটা ছিল না, শুরুতে কি ছিল, শুধুমাত্র বস্তুটা স্থির ছিল, অথবা তোমার ব্যাগে গতিশীল ছিল। এ থাকতে পারে, কিন্তু নতুন করে এড হয়েছে কোনটুক, ওটুক আর কি। তো তোমরা জিনিসটা প্যাচ লাগানো যে অনেক সময় ধরো একটা বস্তু আগে থেকে ধরো একটা ত্বরণে চলছে বস্তুটা, তো তোমাদেরকে যদি নতুনভাবে একটা এফ বল প্রয়োগ করা হয় তখন কিন্তু ত্বরণটা বাড়বে, কারণ কি নতুন যে ত্বরণটা বাড়লো ওইটাই কিন্তু তোমার এটা, আর এটা কিন্তু শুধুমাত্র এফ এর সাথে রিলেটেড। তুমি যদি যে পরিমাণ এফ প্রয়োগ করছো ওইটার জন্য শুধুমাত্র এ পাওয়া গেছে। এখন এফ এর ক্ষেত্রে তোমাদের আরও অনেকটা কেস দেখেছিলাম, এখন তোমাদের ক্ষেত্রে আর কি দেখেছিলাম, তোমার ক্ষেত্রে যদি এদিকে আরও একটা বল প্রয়োগ করো, তো ইমাজিন এটা F1, এটা হচ্ছে তোমার F2। এখন
এইদিকে যদি আরেক বল প্রয়োগ করো তখন কি হবে, যদি বলগুলো একই পাশে হয় তাহলে কি যোগ হয়ে যায়। তখন সেকেন্ড কেসে কি ছিল, F1 প্লাস F2 ইকুয়ালস টু কি এম এ। এটা কি আলটিমেটলি ফাইনালি যে ত্বরণটা সেটা হচ্ছে এ, বুঝতে পারছো, এই দুইটা বল প্রয়োগ করার জন্য। তো এটা হচ্ছে এ, F1 প্লাস F2 কেন করছি, কারণ হচ্ছে একই দিকে বল, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আবার কি হতে পারে তোমার, যদি বিপরীত দিকে বলটা প্রয়োগ করা হয়, ধরো এইদিকে বলটা প্রয়োগ করেছে একটা বল, ধরো F2টা এইদিকে প্রয়োগ করা হলো, তখন সূত্রটা কী হবে, সিম্পলি F1 দিকে তোমার কী হবে, F2টা কী হবে, বিগ হবে, ইকুয়ালস টু কী হবে এম এ। বুঝতে পেরেছো। এখন যদি F1টা F2 থেকে বড় হয় তাহলে বস্তুটা এইদিকে গতিশীল হবে, আর F2 যদি F1 থেকে বড় হয় বস্তুটা কী হবে, এইদিকে গতিশীল হবে। তো এই আর কি শুধুমাত্র। এখন তোমরা বলতে পারো ভাইয়া বস্তুটা আমি তো বলটা হয় এদিকে প্রয়োগ করলাম না হয় এদিকে প্রয়োগ করলাম, আমরা তো উপরের নিচে অথবা এদিকে, ধরো আমরা এদিকে প্রয়োগ করতে পারতাম, এদিকে প্রয়োগ করতে পারতাম, এদিকে প্রয়োগ করতে পারতাম, তখন কাহিনী কী হবে, তখন যে কাহিনীটা হবে তোমার যেহেতু একটা ভেক্টর রাশি, তখন ভেক্টরের যুগটুক অনেক আলাদা নিয়ম হয়েছে, যেটা তোমরা কলেজে ওটা জানতে পারবা। তো ওটা তোমাদের ক্ষেত্রে আসবেও না, তোমাদের ওটা আলোচনা করার দরকার নেই। তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা সর্বোচ্চ আসবে সেটা হচ্ছে একই দিকে অথবা বিপরীত দিকে। তো এই জিনিস থেকে তোমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে তোমার মনে রাখতে পারো যে যদি একই দিকে বলগুলো প্রয়োগ করা হয় তখন হচ্ছে যোগ হবে, আর যদি বিপরীত দিকে বলগুলো প্রয়োগ হয় তাহলে কি বিয়োগ হবে। এতটুকু বুঝতে পারছো তোমরা? যারা যারা ক্লাসে উপস্থিত আছো তোমরা একটু রেসপন্স করবে, আর যদি কোনো সমস্যা থাকে তোমরা সাথে সাথে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, তারপরে আমি তাহলে পরের টপিকে যাই। এটা হচ্ছে গত ক্লাসে যা যা পড়ানো হয়েছিল মেন টপিকটা। এছাড়াও তোমাদেরকে কিন্তু যে মৌলিক বলগুলো ওই বলগুলো সম্পর্কে জানানো হয়েছিল, মহাকর্ষ বল, তারপরে কি তড়িৎচুম্বকীয় বল, তারপরে কি দুর্বনিউক্লীয় বল, সর্বনিউক্লীয় বল, এগুলোতে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আর তোমাদেরকে ছক দেওয়া হয়েছিল, তোমাদের বই খুলে দেখবা তোমাদের 4টা বল আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে ডেসক্রিপশন হিসেবে, মানে তোমাদেরকে ব্যাখ্যা হিসেবে আলোচনা করা হয়েছে। তো তোমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে এমসিকিউ আসে, সিকিউ নর্মালি আসে না। তো এমসিকিউর ক্ষেত্রে তোমাদের যে প্রত্যেকটা আলোচনা করা হয়েছে ওগুলো থেকে তোমাদের এই যে ইনফরমেশনগুলো লাগে আর কি। তো ইনফরমেশনগুলো মনে রাখার জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো তোমার তুলনা করে পড়া। 4টা বল যখন তোমরা তুলনা করে পড়বা, কোনটার তুলনায় কোনটুকু শক্তিশালী, কোনটার তুলনায় কোনটার ভর বেশি, তো ওইগুলো যখন তুলনা করে পড়বা তখন জিনিসটা আরও বেশি কাজে দিবে। আর কোনটার কাজ কি, তো এগুলো আর কি যখন তুলনা করে পড়বা তো তোমাদের কিন্তু মনে থাকবে বেশি। তো এই তুলনা করে যেহেতু পড়তে পারো তখন কিন্তু আমি বক্সটা দিয়েছি, তো এই বক্সটা পড়লেই তোমাদের মোটামুটি সব এমসিকিউ কভার হয়ে যাবে। আর শেষ আসসালামু আলাইকুম আসসালাম, তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত আছো কমেন্ট করছো। এতটুকু বুঝতে পারছো কিনা, তোমাদের কোনো ঝামেলা আছে কিনা জানো তো? ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছে তো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো আমি আর 1 মিনিট ওয়েট করবো, 1 মিনিটের পরে তুমি ক্লাসে আমি ক্লাসে মেন জাস্ট টপিকগুলো পড়াবো ওইগুলোতে আমরা জয়েন করবো। তো এর আগে তোমরা গত ক্লাসে কোনো ঝামেলা, গত ক্লাস অথবা পূর্ববর্তী যে 3টা ক্লাস করানো হয়েছিল সেই 3টা ক্লাসে কোনো একটা ক্লাসে যদি তোমাদের ঝামেলা থেকে থাকে তোমরা এখন একটু জানাতে থাকো। আচ্ছা, তাহলে আমি ক্লাসে প্রবেশ করি। তো তো প্রথম যে তোমাদের কাছে টপিকটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের ভরবেগ। তো ভরবেগটা কি আর কি কাজে লাগে সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তো ভরবেগটা নিয়ে তোমাদের ভরবেগ কি তোমরা শুনেছো, যারা যারা 3টি ক্লাস করছো তোমরা কি কোনো সময় ভরবেগের নামটা শুনছো, তোমরা জানো তো? একটু যারা যারা আছো লাইভের মধ্যে একটু জানো তো তোমরা কি ভরবেগের নাম আগে শুনেছিলে কোনো জায়গায়? আমি তোমাদেরকে কি কি পড়িয়েছি ভরবেগ? হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমি অলরেডি ভরবেগ পড়িয়েছিলাম। কোন সময়? নিউটনের যে দ্বিতীয় সূত্রটা ছিল এই দ্বিতীয় সূত্রটা তোমাদেরকে প্রমাণ করার জন্য আমি ভরবেগ টার্মটা ইউজ করেছিলাম। তখন আমি বলেছিলাম যে পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে ওই ক্লাসগুলোতে আমি ভরবেগ নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো। তো ওই যে ক্লাসগুলো এখনই এই ভরবেগ নিয়ে আমি আলোচনা করবো। তো আগে তোমাদের ভরবেগের শুধুমাত্র নাম দেখেছিলাম আর ভরবেগটা কী সেটা আলোচনা করেছিলাম। তো এখন ভরবেগের যে সংজ্ঞাটা হচ্ছে কি, ভরবেগের সংজ্ঞাটা তোমার ভরবেগের যে নাম আছে ওইটা থেকে কিন্তু জানা যায়। তো ভরবেগের সংজ্ঞাটা আসলে কী হয়, জাস্ট সিম্পলি ভর ও বেগের গুণফলকে ভরবেগ। তো ভরবেগ আসলে কি, ভর আর বেগের গুণফল, এছাড়া কিছু না। আর ভরবেগের প্রকাশ করার দ্বারা হচ্ছে তোমার পি দ্বারা। তাহলে ভরবেগের কি হবে, ভর আর বেগের গুণফল। তাহলে ভরে কি এম
আর বেগ কি ভি। তো এটা হচ্ছে তোমার ভরবেগ। তো এখান থেকে যে জিনিসগুলো আসে এগুলো হচ্ছে তোমার ভরবেগের মাত্রা আর হচ্ছে তোমার ভরবেগের একক। তো এককটা কি আসে এর মধ্যে, তুমি যদি একক নিয়ে আলোচনা করি, আর একক কিভাবে বের করতে হয় এটা কিন্তু অলরেডি তোমাদেরকে প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো তোমরা একক মুখস্থ রাখতে পারো অথবা কি করতে পারো এর থেকে বের করতে পারো সূত্র থেকে। যার এককটা বের করবা তাকে বাম পক্ষে রাখবা আর বাকি সব কি করবা ডান পক্ষে রাখবা। তো যদি এইভাবে রাখো তবে এই জায়গার মধ্যে কি আসে, তুমি ভরবেগ ইকুয়াল টু কি হবে, তো এম এর একক কি তোমার কেজি। যে মৌলিক এককগুলা তোমরা ফার্স্ট চ্যাপ্টারে যেগুলো পড়বা, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার পরে আলোচনা করা হবে, তোমাদেরকে 3টা চ্যাপ্টার যখন পড়ানো হবে, বল তারপর হচ্ছে গতি আর কাজ শক্তি ক্ষমতা, তারপর তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টার আলোচনা করা হবে। আর তোমরা অলরেডি গতি চ্যাপ্টারে এগুলো পড়ে এসেছো, হচ্ছে ভরের একক হচ্ছে কেজি, তারপর হচ্ছে বেগের একক মিটার পার সেকেন্ড। তো এই জায়গার মধ্যে কি আলোচনা করছে, বেগের একক কি মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগের একক কি কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে একক। এখন আসে মাত্রা। তো মাত্রাকে যে 3টা মৌলিক যে রাশি ছিল সেই 3টা মৌলিক রাশির যে একক থেকে মাত্রা যে ট্রান্সফরমেশন, ওইটা তোমাদেরকে তোমার বলছিলাম, তোমার মনে রাখবা। তো কি কি ছিল তোমার ভরের ক্ষেত্রে কি দেবা, কেজির বদলে কি লিখবা মাস বা এম, ক্যাপিটাল এম। আর তোমার টাইমের বদলে সময় বা সেকেন্ডের বদলে কি লিখবা ক্যাপিটাল টি বা টাইম। আর হচ্ছে তোমার সরণ বা এম এর বদলে কি লিখবা তুমি লেন্থ বা এল। নিশ্চয় বুঝছো। তো মিটারের বদলে এল, টাইমের বদলে টি, আর হচ্ছে কেজি বদলে এম। তো এগুলো যদি তুমি একক থেকে যে মাত্রা যে 3টা মৌলিক যে ট্রান্সফরমেশন ওইগুলো যদি জানো তাহলে কিন্তু তুমি যে কোনো একক থেকে তুমি মাত্রাটা বের করতে পারো। এখন দেখো তুমি জায়গার মধ্যে তাহলে কেজি বদলে কি আসবে এম, আর এম এর বদলে কি আসবে এল। এম মানে কি মিটার, তো মিটারের বদলে কি আসবে এল লেন্থ, আর কি সেকেন্ডের বদলে কি আসবে টাইম টি, তো টি ইনভার্স 1। তো এটা হচ্ছে মাত্রা। আর মাত্রার ক্ষেত্রে কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া হয় একটা, এটা থার্ড ব্র্যাকেট। এগুলো নিয়ে ফার্স্ট চ্যাপ্টার যখন আমি পড়াবো তখন বিস্তারিত আলোচনা করা হবে। এখন একটু জেনে রাখো। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো। ভরবেগের সঙ্গে দেওয়া হলো, ভরবেগের একক দেওয়া হলো, ভরবেগের মাত্রা দেওয়া হলো। এখন হচ্ছে তোমার কথা ভরবেগটা আসলে ইউজ করা হয় কেন। তো তোমরা যখন নর্মালি যে কোনো একটা সংঘর্ষ অথবা অ্যাক্সিডেন্ট দেখো, তখন আসলে দেখো কোন গাড়িগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়, তো কারা বেশি শক্তি নিয়ে আসে অথবা কারা তোমার বেশি মানে পাওয়ারফুল হিসেবে আসে। তো দেখো 2টা গাড়ির কথা চিন্তা করো। ধরো তোমার একটা গাড়ি আসছে, যে ধরো 2টা গাড়ি সেম 2টা গাড়ি এরকম আসলো। ধরো একজন 10 মিটার পার সেকেন্ড বেগে আসছে, আরেকজন আসছে তোমার হলো 100 মিটার পার সেকেন্ড বেগে। 2টা সেম গাড়ি, একজন 10 মিটার পার সেকেন্ড বেগে, আরেকজন কি করলো 100 মিটার পার সেকেন্ড বেগে আসলো। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে জানো তো। স্বাভাবিকতা অ্যাক্সিডেন্ট হলে কি ও বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেন, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় কেন বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ কি ওর ব্যাগটা হচ্ছে বেশি ছিল, তার জন্য কি হয়েছে, তার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কথা হচ্ছে ধরো সেম জিনিসেই এখন আমি ব্যাগটা সিমিলার করলাম, কিন্তু ধরো একজন সাইকেল দিয়ে আসলো, ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে ইমাজিন। আর ধরো একটা ট্রাক আসলো বড়, ও ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে আসছে। তো একবার সাইকেল আসছে তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে, একজন ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে। আমরা একটু আগেই দেখেছিলাম যে যার ব্যাগটা ছিল বেশি সে কি ছিল বেশি ক্ষতিগ্রস্ত ছিল একটা অ্যাক্সিডেন্টে। এখন বলো দুজনের ব্যাগ তো সমান, এখন কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, অ্যাক্সিডেন্টে কার জন্য বেশি ভয় হবে, অবশ্যই ট্রাকের জন্য। কারণ কি এখন ট্রাকের ভরটা বেশি। তো একবার দেখছি আমরা যে ব্যাগের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি, আরেকবার দেখছি যে ভরের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে মেন কালপ্রিটটা কি একটু জানো তো তোমরা। একবার আমরা দেখছি যে যার ব্যাগ বেশি সে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরেকবার দেখছি যার ভর বেশি সে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আসলে আমরা যখন ধরো ডিফারেন্ট সিনারিও হিসাব করবো, সবসময় তো তোমার ব্যাগ অথবা ভর সমান থাকবে না। তো এই জায়গার মধ্যে আমরা ভরটা সিমিলার ধরেছিলাম, আর এই জায়গার মধ্যে আমরা ব্যাগটা সিমিলার ধরেছিলাম। তো সবসময় তো এরকম আইডিয়াল কেস থাকবে না যে সবসময় হয় ব্যাগ অথবা সবসময় হয় ভর সিমিলার থাকবে। তো যদি র্যান্ডম করে একটা ভর আর র্যান্ডম একটা ব্যাগ দেখা থাকে, তখন তোমরা কে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা নির্ণয় করবে কেমনে, একটু জানো তো। এখন তখন যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার ভরবেগ। নিশ্চয় বুঝছো, ভরবেগটা আসলে কি ছিল, ভর আর বেগের গুণফল। তো এই আসলে বলে যার ভর আর বেগের গুণফল যত বেশি সে হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয় বুঝতে পারছো।
এতটুকু বুঝতে পারছো? তো শুধুমাত্র ভর, শুধুমাত্র ব্যাগ, তারা কিন্তু নিজেরা শুধুমাত্র এই জন্য মানে শুধুমাত্র একাই কিন্তু কাজটা করে না, কাজটা করে সম্মিলিতভাবে তাদের গুণফল হিসেবে। এই গুণফলটা যার বেশি হবে তার কি হবে, ক্ষতিগ্রস্ত হবে বেশি, আর এই গুণফলটা যার কম হবে তার ক্ষতিগ্রস্ত হবে কম। তার মানে যার ভর ব্যাগটা বেশি তার সে কিন্তু বেশি শক্তি নিয়ে আসবে এবং তার কি সে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর যার ভর ব্যাগটা কম সে কম শক্তি নিয়ে আসবে, সে কম ক্ষতিগ্রস্ত হবে। যার যার উত্তর দিচ্ছে ভর না, ভর তো একাই ইম্পর্টেন্ট না। দেখো এই জায়গার মধ্যে ভর তো সিমিলার, তো এই জায়গার মধ্যে ব্যাগটা কিন্তু তোমার ফ্যাক্টর, তো এই জায়গার মধ্যে কিন্তু ভিটা সিমিলার, মানে ব্যাগটা সিমিলার আবার ভর ফ্যাক্টর। তাহলে ভর আর ব্যাগ, তোমার হচ্ছে তোমার ভর আর ব্যাগ তার কিন্তু আলাদা আলাদাভাবে কোনো একটা ফ্যাক্টর না, তারা আলাদাভাবে তুমি হিসাব করলে হবে না। কারণ কি সবসময় কি আইডিয়াল কেস থাকবে না, সবসময় হয় ভর হয়, নাহলে সবসময় কি ব্যাগটা কি সিমিলার থাকবে না। তখন একটা র্যান্ডম যদি সিনারি দেওয়া থাকে তোমার ভর অথবা ব্যাগ, তো দুইটা আলাদা আলাদা সব কিছু দেওয়া থাকবে। ধরো এক জায়গার মধ্যে, আচ্ছা তোর ইমাজিন এরকম দেওয়া থাকলে, আচ্ছা এমন যদি দেওয়া থাকে ধরো আচ্ছা যদি এমন দেওয়া থাকে ধরো একটা গাড়ি, ধরো আসছে সে 20 মিটার/সেকেন্ড বেগে এবং তার ভর ধরো 10 কেজি। আরেকটা গাড়ি ধরো তোমার সে আসছে তোমার হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে আর তার ভর ধরো তোমার 25 কেজি। এখন বলো যদি গাড়ি দুটা আলাদা আলাদাভাবে অ্যাক্সিডেন্ট করে তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে? এখন বলো তো কে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই দুই গাড়ির মধ্যে? এখন কি বলতে পারে ভর যার বেশি সে বেশি ক্ষতিগ্রস্ত হবে, হতে পারে, কিন্তু এই জায়গার মধ্যে আমরা নির্ণয় করবো কেমনে? দেখো তো, এখন যদি আমি কি বলছিলাম, যখন এরকম র্যান্ডম সিনারিও দেওয়া থাকবে তখন আমরা নির্ণয় করবো যে ভরবেগ। তো ওই ভরবেগের সিগনিফিকেন্সটা আসলে কি, যার ভরবেগ বেশি সে কি বেশি একটা তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তার বেশি, আর যার ভরবেগ কম তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তত কম। তো ওর যদি ভরবেগ নির্ণয় করি কত আসে, এম আর ভি এর গুণফল, তার মানে 10 আর 20 এর গুণফল কত হচ্ছে 200 কেজি/মিটার/সেকেন্ড। আর ওর যদি ভরবেগ হিসাব করি ওর ভরবেগ কত হবে 25 × 10, তাহলে কত হচ্ছে তোমার 250 কেজি/মিটার/সেকেন্ড। তাহলে কার ভরবেগটা বেশি, ওর ভরবেগ বেশি, তখন তাই কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, ও বেশি ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পারছো হিসাবটা? ওর কিন্তু ব্যাগ কম ছিল, দেখো ওর কিন্তু ব্যাগ কম ছিল, ওর কিন্তু 20 মিটার/সেকেন্ড বেশি ছিল, তার মানে কিন্তু ও বেশি গতিতে ছুটছিল, ও কম গতিতে ছুটছিল। এই কম গতিতে ছুটার পরেও কিন্তু সে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ কি তার ভরবেগটা হচ্ছে বেশি। এতটুকু বুঝতে পারছো তোমরা? এতটুকু বুঝতে পারলে আমি পরবর্তীতে আঁকাবো। এটা হচ্ছে তোমার ভরবেগের সিগনিফিকেন্সটা আসলে কি, মানে ভরবেগটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় জিনিসটা। আচ্ছা এতটুকু যদি কোনো প্রশ্ন থাকলে তাহলে করো, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি পরবর্তী স্লাইড আঁকাবো। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি পরবর্তী স্লাইডে আগাই। আচ্ছা পরবর্তী স্লাইডে যে টপিকটা ছিল এটা হচ্ছে সংঘর্ষ। তাহলে সংঘর্ষটা আসলে এটা আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমার সংঘর্ষটা আসলে কিসের উপর ডিপেন্ড করে। তাহলে আমি কার সাথে রেখেছিলাম, ভরবেগের সাথে যেহেতু স্লাইডে রেখেছি, তার মানে কি দ্বিতীয়টা হবে। আচ্ছা হ্যাঁ, মাত্র সঠিক হতে চেয়েছে এটা তোমাদেরকে, আচ্ছা হ্যাঁ দ্বিতীয় বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে টপিক হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ মানে কি, এই যে একটা বস্তু যখন আমরা একটু আগে দেখো তোমরা দেখো বস্তুদ্বয় কিন্তু সবসময় যে একই বেগে ছুটবে তেমন কিন্তু না। তো এই দুইটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করে, একজন 20 মিটার/সেকেন্ড বেগে আর একজন 10 মিটার/সেকেন্ড বেগে, যেহেতু দুইটা বস্তু দুইটা ভিন্ন বেগে ছুটছে, যদি তার একই রাস্তা আর রাস্তায় যায় তাহলে কি হবে, বস্তু দুইটার মধ্যে অবশ্যই কি সংঘর্ষ হবে। এখন এই যে ভরবেগের জিনিসটা, সংঘর্ষটা কার কে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু এই জায়গার মধ্যে আলোচনা হবে। সংঘর্ষের ক্ষেত্রে আমরা তখন জিনিসের যে ভরবেগের সিগনিফিকেন্সটা আসলে কী ছিল, সংঘর্ষের ক্ষেত্রে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এই সংঘর্ষ টপিকটা এখন এসেছে। তো সংঘর্ষ টপিকে আসলে কি হয়, ধরো দুইটা বস্তু একই লাইনের মধ্যে আগাচ্ছে,
দুইটা বস্তু অথবা দুইটা তুমি যানবাহন চিন্তা করো, দুইটা গাড়ি কথা চিন্তা করো। ধরো একটা গাড়ি, এটা রাস্তা, একটা গাড়ি তোমার হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড বেগে আগাচ্ছে, এটা হচ্ছে M1 ভরের গাড়ি একটা। আরেকটা ধরো M2 ভরের গাড়ি। তো M1 M2 মান যে কোনো কিছু হতে পারে, আমি M2 একটা মান যেহেতু আসবে, তো এই জন্য আমি M1 M2 আলাদা ধরছি আর কি। তো M1 আর হচ্ছে M2। তো ও ধরো তুমি U2 বেগে আগাচ্ছে আর কি, নিশ্চয় বুঝছো? তাহলে E1 আর U2, ও E1 আর ও U2 বেগে আগাচ্ছে। আমি ধরে নিলাম E1 এর ব্যাগটা হচ্ছে তোমার U2 বেগের থেকে বেশি। যেহেতু E1 ব্যাগটা U2 বেগের থেকে বেশি, তার মানে সে বেশি বেগে যাবে। আর যদি সে বেশি বেগে যায়, তার মানে কোনো না কোনো সময় সে তার সাথে সংঘর্ষে লিপ্ত হবে। নিশ্চয় বুঝতে পারছো? যেহেতু ওর ব্যাগটা বেশি, তার মানে কি ওর সাথে সংঘর্ষ হবে অবশ্যই। যদি সংঘর্ষ হয়, তাহলে সংঘর্ষে আগে কি হবে, পরে কি হবে? আমরা সংঘর্ষ দেখেছিলাম, আর সংঘর্ষের ক্ষেত্রে কি জিনিস দেখেছিলাম? যার ভর বেগ বেশি, ধরো ওর ভর বেগ কত। আচ্ছা, এর মধ্যে তোমার ধরো সংঘর্ষে আগের কথা চিন্তা করো। দুইটা বস্তু সুন্দর করে চলছে, এটা হচ্ছে তোমার সংঘর্ষের আগে। এটা হচ্ছে সংঘর্ষের আগে, দুইটা বস্তু এ বেগে চলছে। তাহলে এই যে এটা হচ্ছে প্রথম বস্তু ধরলাম, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু ধরলাম। তাহলে প্রথম বস্তুর ভরবেগটা কত হবে? P1 ইকুয়াল টু কি হবে? M1 E1 ভর আর বেগের গুণফল। আর P2 কি হবে? এটা হচ্ছে B2, মানে কি দ্বিতীয় বস্তুর ভরবেগ। P2 ইকুয়াল টু কি হবে? M2 আর U2। তাহলে প্রথম বস্তুর ভরবেগ পেলাম, দ্বিতীয় বস্তুর ভরবেগ পেলাম। যদি এই বস্তুর ভরবেগ বেশি হয়, তাহলে ও বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর যদি এই বস্তুর ভরবেগ বেশি হয়, তাহলে ও বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি এটা জানি না, এটা নির্ণয় করার কোনো দরকার নেই এখন। এখন হচ্ছে সংঘর্ষের পরে। এখন এদের মধ্যে ধরো সংঘর্ষ হলো, ধরো এদের মধ্যে সংঘর্ষ হলো, এটা হচ্ছে সংঘর্ষ হলো। তো সংঘর্ষ হওয়ার পর তো ওরা সেম বেগে যাবে না। ধরো দুটো একটা বস্তু ছিল এরকম, দুটো বস্তু চলছে, ধরো ও U1 বেগে, ও U2 বেগে। যখন সংঘর্ষ হলো, তখন কিন্তু আর গাড়ি দুটা থামতে পারে অথবা চলতেও পারে, স্বাভাবিক কথা চলবো আর কি, আমরা ধরে নিলাম চলবো। যদি থামে তাহলে কি ও ব্যাগটা জিরো হয়ে যাবে, তো এটা আলাদা বিষয়, আমরা ধরে নিলাম চলবো। এখন চলার পরে কি হবে? তখন প্রথম বস্তু আর দ্বিতীয় বস্তু ব্যাগ কিন্তু আর সিমিলার থাকবে না, ব্যাগ কিন্তু আবার তোমার আলাদা হয়ে যাবে। ধরো সংঘর্ষের পর প্রথম বস্তুর ব্যাগ হয়ে গেল, এটা হচ্ছে প্রথম বস্তু, আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। তো ধরে নিলাম সংঘর্ষের পর প্রথম বস্তু, এটা প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তুর বস্তুর কিন্তু ভরে কোনো পরিবর্তন হয় না। আগে যে ভর ছিল, পরবর্তীতে একই ভর থাকবে। তো ওর ব্যাগ হয়ে গেল V1, আর ওর ব্যাগ হয়ে গেল V2। তো এই জায়গার মধ্যে U1 ছিল ব্যাগ, হয়ে গেছে V1, আর ওর ব্যাগ ছিল U2, ওর ব্যাগ হয়ে গেছে কি V2। আচ্ছা, সংঘর্ষ আবার বুঝাই দেন, সংঘর্ষ জিনিসটা কি? ধরো সংঘর্ষ মানে তো বুঝছো জিনিসটা, মানে অ্যাক্সিডেন্ট হবে আর কি দুইটা বস্তুর মধ্যে। ধরো এটা একটা বস্তু, এটা 2 নম্বর বস্তু। এখন দুইটা বস্তু যদি একই সরলরেখা বরাবর যায়, তাহলে কি হবে? যদি পিছনে বস্তুর ব্যাগটা বেশি হয়, আমি কিন্তু এই জিনিসটা লিখি যে U1 গ্রেটার দেন E2, আমরা ধরে নিয়েছি U1 গ্রেটার দেন E2। যদি যেহেতু পিছনে বস্তুর ব্যাগটা বেশি, তার মানে কি ওরা অবশ্যই সংঘর্ষ হবে। জিনিসটা বুঝতে পারছো? ধরো একটা গাড়ি, দুইটা গাড়ি এভাবে যাচ্ছে। এখন পিছনের গাড়ি যদি ব্যাগ বেশি হয়, তার মানে কি ও বেশি স্পিডে যাবে, যে কি ওরে আঘাত করবে। সামনের গাড়ি যদি ব্যাগ বেশি হতো, তাহলে তো ও ধরতে পারতো না কোনো সময়, তাহলে সংঘর্ষ হতো না, এই টার্মটা আসতো না। যেহেতু পিছনের গাড়ির ব্যাগ বেশি, তাহলে কি অবশ্যই সংঘর্ষ হবে। এই যে জায়গার মধ্যে আমি সংঘর্ষ হলো, বুঝতে পারছো? এখন সংঘর্ষের পরে প্রথম আর দ্বিতীয় যে গাড়িটা ছিল, তারা তো আগে যে গতিতে ছুটছিল, সেম গতিতে যাবে না। নিশ্চয় বলছে সংঘর্ষের পর তো গতিটা ডিফারেন্ট হবে। তো ডিফারেন্ট যখন গতিটা হয়, তখন কি ওর হয়ে গেল V1 ধরলাম, ওর হয়ে গেল V2। তার এখন তার ভরবেগটা কত? তো এটা P1 প্রাইম ধরলাম, তাহলে কত আসলে তোমার P1, তাহলে কত আসলো? M1 V1। আর যদি ওর ভরবেগের হিসাব করি সংঘর্ষের পর, তাহলে কি হবে? P2 প্রাইম ইকুয়ালস টু কি M2 V2। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো? যার সংঘর্ষের সমস্যা ছিল সে বলতো সংঘর্ষ, এখন বুঝতে পারছো কিনা? আর এখন যে জিনিসটা বলে রাখলাম, এগুলো বুঝছো কিনা? আমি জাস্ট কি করলাম, যেহেতু সংঘর্ষের সাথে ভরবেগটা রিলেটেড, তাহলে আমি সংঘর্ষের আগে বস্তু দুইটা ভরবেগ নির্ণয় করলাম, এবং সংঘর্ষের পরের বস্তু দুইটা ভরবেগ নির্ণয় করলাম আলাদা আলাদাভাবে। এতটুকুতে ঝামেলা আছে কোনো?
তোমরা যারা যারা ক্লাসে উপস্থিত আছো জানো তো, এত রোদে ঝামেলা থাকে কোনো। আচ্ছা, তাহলে এখন কাহিনীটা কি হলো ওই জায়গার মধ্যে, ওর ভরবেগটা পরিবর্তন হলো, ওর ভরবেগটা পরিবর্তন হলো। এখন সংঘর্ষের ক্ষেত্রে যে জিনিসটা তোমাদেরকে বলা হয়, এই জিনিসটা হচ্ছে তোমার আগের যে ভরবেগ ছিল আর পরে ভরবেগটা সমান থাকবে। তোমরা যখন বইটা খুলবে তখন সংঘর্ষের সাথে লেখা থাকবে সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগের সংঘর্ষশীলতা। তো ভরবেগের সংঘর্ষশীলতা জিনিসটা আসলে কি? তো ভরবেগের তোমরা কিন্তু ছোট ক্লাসগুলোতে পড়েছিলে যে শক্তির সংগ্রহশীলতা, ওটা কী ছিল? শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নয়, আগে যে শক্তি ছিল পরবর্তীতে সেম শক্তি থাকবে। তো সংঘর্ষের ক্ষেত্রে যেহেতু ভরবেগ টার্মটা আসে, তাহলে কি সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু ভরবেগটা সংরক্ষণশীল থাকবে। সংরক্ষণশীল থাকবে মানে কি বোঝায়? যে সংঘর্ষের আগে যে ভরবেগটা ছিল টোটাল, সংঘর্ষের পরে কি সেম ভরবেগটা থাকবে। তো এই জিনিস যদি অনুযায়ী বলি, তো ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি বলে? পূর্বে যে ভরবেগের ছিল পি ইনিশিয়াল ইকুয়াল টু কি হবে? পি ফাইনাল। এখন পূর্বে যেহেতু দুইটা বস্তু ছিল, ধরো দুইটা বস্তুর ভরবেগ হবে, তাই দুইটা বস্তুর ভরবেগ কী হবে? যোগ হবে। তো যোগ হলে কী করে? সামেশন চিহ্ন দিলাম। আর পরবর্তীতে দুইটা বস্তু ছিল, তা পরবর্তীতে দুইটা বস্তুর ভরবেগ হবে, যোগফল হবে। এগুলো তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা আসলে কি বলে? পূর্বে যে ভরবেগ ছিল তাদের যোগফল এবং পরবর্তীতে যে ভরবেগগুলো হয়েছে তাদের যোগফল কি থাকবে? সিমিলার থাকবে, মানে যোগফলের মধ্যে কোনো হেরফের থাকবে না। তার পি ওয়ানের মানও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পি টুর মানও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে প্রথম বস্তুর ভরবেগও চেঞ্জ হয়ে গেছে, দ্বিতীয় বস্তুর ভরবেগে কিন্তু চেঞ্জ হয়েছে। ওইটা একটু ভালো করে চিন্তা করো। আমি কিন্তু এরকম বলছি না যে প্রথম বস্তুর ভরবেগ যা ছিল পরে বস্তু সংঘর্ষের পরে বস্তুর ভরবেগ সেম থাকবে, ওইটা কিন্তু বলা হয় নাই। বলছে যে টোটাল ভরবেগটা ছিল তাদের যোগফল সেম থাকবে, মানে প্রথম ক্ষেত্রে দুইটা বস্তু ছিল, তিনটা বস্তু হতে পারে। তো দুইটা বস্তুর যে ভরবেগ টোটাল ছিল, তো এই জায়গার মধ্যে P1 M1 E1 প্লাস M2 U2 যেটা ছিল, আর এই মধ্যে কি এসেছিল M1 V1 প্লাস M2 V2, ওটা সেম থাকবে। মানে কি বোঝায়? P1 ইনিশিয়াল মানে কি? P1 প্লাস P2 যেহেতু বস্তু দুইটা, আর P ফাইনাল মানে কি? P1 প্রাইম প্লাস P2 প্রাইম। একটু ভালোভাবে চিন্তা করো, দেখো P1 এর মানও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে এটা হচ্ছে প্রথম বস্তুর আদি ভরবেগ, আর এটা কি প্রথম বস্তুর শেষ ভরবেগ। তাহলে কিন্তু প্রথম বস্তুর ভরবেগ কিন্তু আগে যা ছিল চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয় বস্তুর কথা চিন্তা করো, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, আর এটা কি তোমার দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তাহলে দেখো যে আমাদের M2 U2 ছিল, এই যে আমাদের M2 V2 হয়ে গেছে। তার মানে দ্বিতীয় বস্তুর ভরবেগও চেঞ্জ হয়েছে, প্রথম বস্তুর ভরবেগও কিন্তু চেঞ্জ হয়েছে। কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা আসলে কী বলতেছে? যে প্রথম ক্ষেত্রে যে ভরবেগগুলো ছিল তাদের যোগফল আর পরবর্তীতে যে ভরবেগ ছিল তাদের যোগফল সমান থাকবে। বুঝতে পারছো এতটুকু? তাহলে এই অনুযায়ী কী বলা হয়? P1 প্লাস P2। P1 প্লাস P2 কেন? আদিতে দুইটা ভরবেগ ছিল, দুইটা বস্তু P1 আর P2, তাদের যোগফল আর শেষে যে ভরবেগ ছিল P1 প্রাইম প্লাস P2 প্রাইম, তো এই দুটো কী হবে? সমান হবে। দুইটা যোগফল কী হবে? সমান হবে। বুঝতে পারছো জিনিসটা? তো যদি সমান হয় তাহলে আমি এখান থেকে কি ডিরাইভ করতে পারি? P1 এর মান কত? M1 U1, আর P2 এর মান কত? M2 U2। তারপরে P1 প্রাইমের মান কত? M1 V1, আর P2 প্রাইমের মান কত? M2 V2। এত বুঝতে পারছো কিনা? তোমরা যখন বইটা খুলবে তখন দেখবে এই বড় সূত্র দেওয়া আছে। তো বড় সূত্রটা কেমনে আসলো এখন বুঝতে পারছো তোমরা? তো এই বড় সূত্রটা কেমনে আসলো? এতটুকু বুঝতে পারছো তোমরা? এতটুকু যদি কোনো ঝামেলা থাকে তোমরা জানো তো, এতটুকুতে এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ভরবেগের সংরক্ষণের নীতি। তোমরা যখন বোর্ড প্রশ্ন যদি কেউ খুলে দেখো, দেখবে এই প্রশ্নটা প্রত্যেকটা বোর্ডে আছে কোনো কোনো সময়, প্রত্যেকবারে কিন্তু এই প্রশ্নটা আসে সবসময়। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা।
এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো? আচ্ছা, এতটুকু বুঝতে পারলে তোমাদেরকে ম্যাথ দিয়ে একটা করো। তো এর আগে তোমার ভরবেগের যে সূত্রটা ছিল, এই সূত্রটা একটু এডিট করি। এডিটটা কি তোমার কি ছিল? ভরবেগের সূত্র পি ইকুয়ালস টু এম বি, ভর আর বেগের গুণফল কি? ভরবেগ। তো এই জিনিসটা কি আমরা একটু জানো তো, যারা যারা গতিক অধ্যায়টা পড়েছ, তোমরা একটু বলো তো ভরবেগটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? একটু জানো তো ভরবেগটা যে টার্মটা ছিল, রাশিটা ছিল, এই রাশিটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? তোমরা জানো তো ও কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? আচ্ছা, সংঘর্ষের সামারি বলতে বলছে। সংঘর্ষের সামারি যখন এই জিনিসটা পড়াবো তখন সংঘর্ষের সামারি সুন্দর করে বলবো আর কি। কারণ সংঘর্ষে আরও একটা টপিক আছে। তোমাদেরকে সংঘর্ষের ক্ষেত্রে কী ছিল? তোমাদের ভরবেগ দেখানো হয়েছে। সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে গতিশক্তি। কারণ গতিশক্তির কিন্তু আলটিমেটলি তোমার যে ক্ষতিটা করতেছে এটা কিন্তু গতিশক্তি দিয়ে করতেছে। কারণ গতিশক্তি তোমার সূত্র তোমরা জানো না কি জানি নাই। আচ্ছা, তোমরা তো কাজ শক্তি অধ্যায়ে পড়োনি, তো গতিশক্তি সূত্রটা তোমরা আলাদাভাবে জেনে রাখো, তোমরা পরবর্তী চ্যাপ্টারে গতিশক্তি নিয়ে বিস্তারিত আলোচনা পাবা। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো? তো এই জায়গার মধ্যে তোমার এই যে জিনিসটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি জানো তো, যারা যারা ক্লাসে উপস্থিত আছো? এই যে পি গোষ্ঠী এম বি রাখলাম, এটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? এই জায়গার মধ্যে চিন্তা করো, স্কেলার রাশি ভেক্টর রাশি নির্ণয় করবে কেমনে? ধরো এই জায়গার মধ্যে এম কি ভর, তো ভর কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? ভরটা কি অবশ্য স্কেলার রাশি। এবার তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে গতি অধ্যায় পড়েছো যে তোমার কারাগারে স্কেলার রাশি কারাগারে ভেক্টর রাশি। আর ব্যাক কি একটা ভেক্টর রাশি। একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি যখন যোগ গুণ হয় তখন অবশ্যই কি আলটিমেটলি আমরা কি হবে? ভেক্টর রাশি হবে। যেহেতু ভেক্টর রাশি হবে, ভেক্টর রাশির উপর কি চিহ্ন দেয়? আমরা একটা তীর চিহ্ন দেয় না? আমরা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে পি এর আগে একটা তীর চিহ্ন হবে, আর একটা তীর চিহ্ন কোথায় হবে? ভি এর আগে, ভি এর উপরে আর কি। তো পি এর উপরে একটা তীর চিহ্ন হবে আর ভি এর উপরে একটা তীর চিহ্ন হবে, কারণ কি এটা ভেক্টর রাশি। একজন উত্তর দিয়েছে স্কেলার রাশি না, ভরবেগের ক্ষেত্রে এটা ভেক্টর রাশি। কারণ যে ব্যাগ একটা ভেক্টর রাশি আর ভরবেগ একটা স্কেলার রাশি। একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি যখন গুণ হয় তখন সে গুণফল একটা ভেক্টর রাশি হয়। বুঝতে পারছো জিনিসটা? তো ভেক্টর রাশি আপনাকে প্রকাশ করলো কেমনে? জিনিসটা তো ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে প্রকাশ করবো কেন? এভাবে প্রকাশ করবো। তাহলে আমরা এখন থেকে যে ম্যাথগুলো করবো, ওই ম্যাথগুলোতে আমরা কি করতে হবে? দিকটা কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। যদি একটা জিনিসে ভরবেগ নির্ণয় করতে বলে তখন কিন্তু আমরা দিকটা দেখবো যে এটা কোন দিকে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে একটা তোমাদেরকে প্রশ্ন দিই। ধরো এই প্রশ্নটা তোমাদের বইয়ের প্রশ্নই। ধরো জাস্ট একটু ডাটাটা চেঞ্জ করে দিই। আচ্ছা, নীলকালি অনেক দেখি না।
যারা যারা ক্লাসটি করেছো তারা বলো তো এই প্রশ্ন উত্তরে কি হবে? ওটা তুমি ভর স্কেলার রাশি বলছো, ঠিক আছে। তো ভরবেগটা কি একটা ভেক্টর রাশি, আর ভর হচ্ছে স্কেলার রাশি, আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই প্রশ্নটা উত্তর দিত যারা যারা ক্লাসে এতক্ষণ ছিলে। একটু পরে শোনাই। 1 কেজি ভরের একটি বল দেয়ালে 10 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে 5 মিটার/সেকেন্ড বেগে ফিরে আসে, বলছে বলটার ভরবেগের পরিবর্তন কত? দেখি কে আগে আনসার করতে পারে। যারা যারা ক্লাসে আছে জানো তো কার ভরবেগের পরিবর্তন কত হবে। একটা বলেই একটা বস্তু কি করছে, একটা দেয়ালের মধ্যে 10 মিটার/সেকেন্ড বেগে আঘাত করছে এবং দেয়াল থেকে স্বাভাবিকতা ফিরে আসবে 5 মিটার/সেকেন্ড বেগে ফিরে আসছে। এবার কথা হচ্ছে যে বল, তাহলে সংঘর্ষ কোন স্থানে হলো? এই দেয়ালের মধ্যে হলো, এই দেয়ালের সাথে কিন্তু সংঘর্ষটা হলো, বুঝতে পারছে? এখন বলো ভরবেগের পরিবর্তন কত? এটা তোমাদের পারার কথা, যেহেতু তোমরা আগের চ্যাপ্টারগুলো পড়ছো এবং এই চ্যাপ্টারটাও ভরবেগের যে সূত্রটা ছিল জানো। তাহলে বলছে ভরবেগের পরিবর্তন কত, নিশ্চয় বুঝছো? মানে সিমিলার জিনিস, যে ভরবেগের পরিবর্তন আসলে কি, সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগটার মধ্যে ডিফারেন্সটা আসলে কি। আচ্ছা, একজন উত্তর দিচ্ছে 5, আমি করে দেখবো না কত হয় পরে। আর কেউ আছে যারা উত্তর দিতে পারবা? তো আরিসে উত্তর দিয়েছে 5, আর যারা যারা ক্লাসে উপস্থিত আছে জানো তো উত্তর কত হতে পারে? ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে যে ভরবেগটা হয়েছে, ওই ভরবেগটার মধ্যে যে পার্থক্যটা, ওই পার্থক্যটা আমি চাইছি। এখন তোমাদেরকে যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে প্রথমে, ওটা হচ্ছে তোমার সংঘর্ষটা হয়েছে কি জায়গার মধ্যে। তো একটা বল স্বাভাবিকতা, একটা বল যাচ্ছে দেয়ালে আঘাত করলো আবার ফিরে আসলো, এই যে আঘাত করলো তার মানে যে আঘাত করছে ওটা হচ্ছে সংঘর্ষ। তাহলে ধরে নিলাম ওইটা হচ্ছে সংঘর্ষ। এখন এটা যদি সংঘর্ষ হয় তাহলে সংঘর্ষের আগে ভরের ভরবেগ বের করবো, সংঘর্ষের আগে বলের যে ভরবেগটা ছিল ওটা বার করবো, এবং সংঘর্ষের পরে যে বলের ভরবেগটা আছে ওইটা বার করবো। আর এর উত্তর দিয়েছে 50। তো দেখি কার উত্তর সঠিক হয়। এখন সংঘর্ষের আগে বলের যে ভরবেগ ছিল ওইটা বার করবো, আর সংঘর্ষের পরে যে বলের যে ভরবেগটা হয়েছে ওইটা বার করবো। তাহলে সংঘর্ষের আগে বলের ভরবেগটা কত? P1 = কি? আগে মানে কি ইনিশিয়াল, তো পি ইনিশিয়াল কত হবে? এম ইন্টু ইউ, ইউ মানে আদি বেগ, আর এম কত? বস্তুর ভর দেওয়া আছে 1 কেজি। সংঘর্ষ হওয়ার পর কিন্তু বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। তাহলে ইউ এর মান কত জায়গার মধ্যে আছে? 10 মিটার/সেকেন্ড বেগ। তাহলে এখানে কত আসলো? 10 কেজি মিটার পার সেকেন্ড। এখন আসবো কি আমরা বের করবো সংঘর্ষের পরে যে ভরবেগ ওইটা। তাহলে সংঘর্ষের পরে ভরবেগ কত? এম ইন্টু ভি, ভি মানে কি শেষ বেগ। তাহলে এম এর মান কত? 1, আর ভি এর মান কত দেওয়া আছে? 5। তাহলে কত আসলো তোমার? 5 কেজি মিটার পার সেকেন্ড। এখন যেহেতু পার্থক্য বলতে বলছে মানে কি P1 আর P2 এর মধ্যে পার্থক্য, তাহলে যদি আমরা করি P1 - P2, যেটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটা কত আসছে তোমার? 10 - 5। কত আসলো তোমার? 5 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? একজন উত্তর দিয়েছে 1। আচ্ছা, যে আগে 50 উত্তর দিয়েছিল এখন উত্তর দিয়েছে 1। আচ্ছা, তার এখানে উত্তরটা আমি গ্রহণ করলাম, কিন্তু উত্তর তো হয়েছে 5। এখন কি ঝামেলা আছে কোন জায়গার মধ্যে? আগে ভরবেগ নির্ণয় করলাম, পরে ভরবেগ নির্ণয় করলাম, তো পার্থক্য করলাম, 5 আসছে উত্তর। হ্যাঁ, আচ্ছা, ও আবার এক উত্তর কেটেছে, তো এটা উত্তর বলো তো কত হয়েছে উত্তর। তো আর সে যে উত্তরটা ওটা 5 হয়েছে, মিলছে এর সাথে। তাহলে উত্তর কি 5? কথা হচ্ছে উত্তর 5 না। কেন না? আমি তো আগে ভরবেগ নির্ণয় করলাম, আমি যেভাবে বলছিলাম সেভাবে তুমি নির্ণয় করছো। যে নির্ণয় করছো 5, ভালো করছো অনেক, মানে সে জিনিসটা বুঝতে পারছে যে আমি টপিকটা কি পড়াচ্ছি আর কি কি জিনিসটা বুঝছি। তো ও নির্ণয় করছে আগে ভরবেগ ছিল 10, পরে ভরবেগ হয়েছে 5, তো পার্থক্য করলাম 5 তো হবে স্বাভাবিক কথা। তাহলে ঝামেলাটা কি কাটলাম কেন আমি জায়গার মধ্যে? এই ঝামেলাটা হলো আমি অঙ্কটা করার আগে কিন্তু একটা জিনিস লিখেছিলাম, এটা কি P = কি? MV। P
পি এর উপরে একটা তীর চিহ্ন দিছি, ভি এর উপরে একটা তীর চিহ্ন দিছি। তীর চিহ্নগুলো কি প্রকাশ পায়? এগুলার যে একটা ভেক্টর রাশি। যেহেতু ভেক্টর রাশি তার মানে শুধু মান কাউন্ট করতে হবে না, মান কাউন্ট করলে হবে না, দিকটাও কি কাউন্ট করতে হবে। বুঝতে পারছো? এখন তুমি চিন্তা করো দিকটা কি এই জায়গার মধ্যে ম্যাটার করে নাকি করে না। ধরো এই বলটা, ধরো না এই বলটা আসলে এটা বল এদিকে তেরে আসছে কি ইউ মিটার পার সেকেন্ড বেগে। আসার পর কি হয়েছে? এদিকে তোমার সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর কি হয়েছে তোমার এদিকে চলে আসছে বলটা কত ভি মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ইউ এর মান কত দেওয়া আছে তোমার? 10 মিটার পার সেকেন্ড বেগ। আর ভি এর মান কত দেওয়া আছে? 5 মিটার পার সেকেন্ড। তো ওর 10 ওর 5, ঠিক আছে। দেখো ওর ব্যাগ তো এদিকে, ব্যাগ যেটা একটা ভেক্টর রাশি, ওর দিক তো এইদিকে আর ওর দিক তো এইদিকে। তাহলে তারা তুমি যদি ওর 10 মিটার পার সেকেন্ড লেখো, তাহলে ওকে কিছু তুমি তো 5 লিখতে পারবা নাকি -5 লিখতে হবে? তোমাদের কিন্তু ক্লাসের শুরুতে পড়েছিলাম। দেখো ক্লাসের শুরুতে দেখো কি, যেহেতু বল এই যে যেহেতু তোমার জায়গার মধ্যে যেহেতু বল একটা ভেক্টর রাশি, যদি বিপরীত দিকে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে সামনে। তুমি কিন্তু দুইটা বলে যোগ করছো সবসময়, যে F1 প্লাস F2। তুমি ওর কাছে চিন্তা করো, ওর ক্ষেত্রে কিন্তু তুমি F1 প্লাস F2 লিখছো তুমি, কিন্তু F2 আগে নেগেটিভ কেন আসলো? যদি এদিকে F1 প্রয়োগ করো, যদি F1 এদিকে পজিটিভ ধরো, তাহলে F2 যদি বিপরীত দিকে প্রয়োগ করা হয়েছে, তাহলে F2 আগে একটা সিমিলারলি নেগেটিভ আসবে একটা, তাহলে F2 আগে একটা নেগেটিভ আসবে। তখন এই দিকে আসবে তোমার F1 মাইনাস F2। কেন? সে একটা ভেক্টর রাশি। বুঝতে পারছো? যেহেতু ব্যাগও একটা ভেক্টর রাশি, তখন সেই জিনিসটা ব্যাগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে কি, তুমি একদিকে যদি ব্যাগটা পজিটিভ ধরো, অপর দিকে কি হবে? নেগেটিভ হবে। তাহলে আমরা মোটামুটি সবসময় কি করি? বাম থেকে ডান দিকে, এদিকে পজিটিভ ধরি, তাহলে ডান থেকে বাম দিকে কি হবে? নেগেটিভ হবে। তাহলে তুমি যদি এদিকে পজিটিভ ধরো, তাহলে এদিকে যে ব্যাগটা আছে ওইটা কি হবে? নেগেটিভ হবে। যেহেতু শেষ ব্যাগটা ছিল যেটা, কারণ বলে কারণ কি সংঘর্ষ হয়েছে, হয়ে বিপরীত দিকে গেছে। আগে যে পড়ছে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে চিন্তা করো সবার আগে কিন্তু পজিটিভ। কারণ কি, আমি ধরে নিছি এই জায়গার মধ্যে ছিল বাম থেকে ডান দিকে চলছিল, সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পরেও বাম থেকে ডান দিকে চলছে, একই দিকে চলছে। যেহেতু একই দিকে চলছে, তার সবগুলো ক্ষেত্রে কি হচ্ছে? পজিটিভ আসছে। কিন্তু এটা ক্ষেত্রে চিন্তা করো, সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের আগে কি ছিল? বলটা এদিকে ছিল, সংঘর্ষের পরে ওইদিকে, সংঘর্ষের আগে ব্যাগটা ছিল এইদিকে, সংঘর্ষের পরে কি ব্যাগটা এদিকে আসছে। যেহেতু ব্যাগটা দিক পরিবর্তন হয়েছে, তাহলে কি সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তুমি যদি বাম দিক পজিটিভ ধরো, তাহলে ডান দিক পজিটিভ নেগেটিভ দেবা। তুমি ডান দিক পজিটিভ ধরো, তাহলে কি বাম দিক নেগেটিভ ধরবা, ওইটা আর কি। তো নর্মালি সবাই কি করে? ডান দিক পজিটিভ ধরে, বাম দিকে ডান দিক পজিটিভ ধরে, আর হচ্ছে ডান থেকে বাম দিক কি করে? নেগেটিভ ধরে। তো ওইটা তোমার উপর আর কি নির্ভরশীল। এখন যেহেতু আমি 10 মিটার পার সেকেন্ড ব্যাগটা কি ধরছি? পজিটিভ ধরছি, মানে ডান দিক, বাম থেকে ডান দিকে, তার মানে সিমিলারলি কি হবে? এটা কি হবে? নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই জায়গার মধ্যে নির্ণয় করলাম আমি MV, তাহলে পি এর 5-এর আগে কি হবে? নেগেটিভ হবে। তাহলে ভরবেগ কত হবে? -5 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে এই জায়গার মধ্যে আসলে কি হবে? তাহলে যাবে নির্ণয় করি জায়গার মধ্যে কি আসলো তোমার? -5 কেজি মিটার পার সেকেন্ড বাই। তো পার্থক্যটা কি হবে? P1 P2। পার্থক্য তো তোমার P1 প্লাস P2 হবে না, পার্থক্য তো P1 মাইনাস P2ই। তো P1 এর মান কত তোমার? 10 মাইনাস P2 এর মান কত? -5। বুঝতে পারছো? P2 মান কিন্তু 5 না, P2 মান হচ্ছে -5। তো এই মাইনাসটা কিন্তু P2 মাইনাস না, এই পার্টটা হচ্ছে পার্থক্যের মাইনাস। এই মাইনাসটা হচ্ছে পার্থক্যের মাইনাস, আর এই মাইনাসটা হচ্ছে P2 মাইনাস। তো কত আসলো যে আমাদের? 10 + 5, তোর কত আসলো? 15 কেজি মিটার পার সেকেন্ড। এতটুকু বুঝতে পারছো? যে 5 আনসার দিছো, তুমি জিনিসটা ট্রাই করছো, সেটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, 15 আনসার হবে, আর সে সঠিক উত্তর দিয়েছে। তো যে 5 আনসার বের করেছিলে, তার সে জিনিসটা যে ট্রাই করছে, ওইটাই তোমার হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখন বুঝতে পারছো উত্তর মিলে নাকি নাকি মিলে? এখন তো তুমি ক্লাস করছো, তুমি এখন শিখছো, তো স্বাভাবিক কথা তোমার উত্তর না মিলতে পারে। তো এখন হচ্ছে তুমি এখন বুঝতে পারছো যারা যারা উত্তরটা ভুল দিয়েছিলে। হ্যাঁ, 15 হবে। এতটুকু বুঝতে পারছো কি? আচ্ছা, এতটুকু বুঝতে পারলে আমি পরবর্তীতে আগাই। এই বইটা তোমার, এই ম্যাথটা তোমার বইয়ে আছে। বইয়ের ক্ষেত্রে ভরবেগের যে অংশটা আছে, ওই অংশের মধ্যে একটা ম্যাথে আছে, মানে তোমার সম্ভবত ইনফরমেশনগুলো অন্য অন্য ছিল, তোমার ডাটাগুলো অন্য ছিল, কিন্তু তোমার অঙ্কের যে উদ্দীপকটা সিমিলার আর কি। আচ্ছা, আমি যে জিনিসটা সংঘর্ষ পড়াইছিলাম, তো সংঘর্ষের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছিলাম, এক সময় ভরবেগটা সংরক্ষিত ছিল, মানে সংরক্ষণশীল ছিল ভরবেগটা।
তো যখন ভরবেগটা সংরক্ষণশীল ছিল তখন আমরা কি লিখছিলাম সেটা m1u1 প্লাস m2u2 কি লিখছিলাম m1v1 প্লাস m2v2। এখন ধরো ভরবেগের সাথে কি অন্য কোনো একটা জিনিস সংযুক্ত থাকবে না কিনা, ওইটা হচ্ছে তোমার গতিশক্তি। তো গতিশক্তির আগে কি তোমার আচ্ছা আমরা যে চলাচল করি অথবা আমরা যে কোনো একটা কাজ করি, ওই কাজের মধ্যে আমরা শক্তি বিভিন্ন প্রকার পড়বো। আমরা পরবর্তী চাপটা কিন্তু শক্তি, কাজ শক্তি ক্ষমতা। তো ওই জায়গার মধ্যে আমরা বিভিন্ন প্রকার শক্তি পড়বো। তো মেইনলি যে আমরা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে যে আমরা শক্তিগুলো ইউজ করি অথবা চলাচলের ক্ষেত্রে যে শক্তিগুলো ইউজ করি, ওই শক্তি মেনলি হচ্ছে দুই রকমের। ওই শক্তিগুলোকে বলা হয় যান্ত্রিক শক্তি। আর ওই শক্তি মেনলি তোমার দুই রকমের, একটা তোমার হচ্ছে গতিশক্তি আর এটা হচ্ছে বিভব শক্তি। তোমরা জাস্ট এখন শূন্য জাস্ট টপিকটা জানো এবং সূত্রটা জানো। তোমরা আগে কিন্তু পড়াইছিলাম যে ভরবেগ কিন্তু আজকের ক্লাসে তোমাদেরকে আলোচনা করা হয়েছিল, কিন্তু ভরবেগ টপিকটা কিন্তু আরও আগে আসছিল জিনিসটা। তো ওই রকম আর কি, শুধু ওদের নামটা শুনে রাখো, পরবর্তীতে তোমাদেরকে সব কিছু বিস্তারিত পড়ানো হবে। তো এই জায়গার মধ্যে তো গতিশক্তির একটা টপিক আসছে। তো গতিশক্তি এটা শক্তির একটা ফর্মেট আর কি, যে শক্তিটা মেনলি হচ্ছে একটা বস্তুর গতির জন্য তাই আর কি। অর্থাৎ তুমি যদি একটা বস্তু গতিশীল করো তখন যে শক্তিটা অর্জন হয় ওই শক্তিটা হচ্ছে তোমার গতিশক্তি। আর গতিশক্তিকে প্রকাশ করা হচ্ছে তোমার হচ্ছে এনার্জি আর কে হচ্ছে কাইনেটিক এনার্জি। তো কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক হচ্ছে গতিশক্তি। বুঝতে পারছো জিনিসটা? তাই গতিশক্তির যে সূত্রটা জাস্ট ওই সূত্রটা মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। তাহলে কি হবে হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু বর ইন্টু ব্যাগের স্কোয়ার। এটা হচ্ছে তোমার গতিশক্তি সূত্র। বুঝতে পারছো? জাস্ট এটা মনে রাখো। এটা নিয়ে বিস্তারিত কেমন আসলো, এটা কিরকম শক্তি, ওইটা বিস্তারিত তোমাদেরকে পরবর্তী যে চ্যাপ্টার আছে কাজ শক্তি ক্ষমতা 4 নম্বর চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে তোমাদেরকে আলোচনা করা হবে। তো এই জায়গায় আমাদের শুধুমাত্র জানো যে গতিশক্তি যে সূত্রটা ওইটা আর কি। তো এই যে গতিশক্তি, তো একটা নতুন টপিক পেলাম সংঘর্ষ ক্ষেত্রে। একটা পাইছিলাম কি ভরবেগ, আর এটা কি পাইছি আপনার গতিশক্তি। তো এই যে ভরবেগ আর গতিশক্তি দুইটা কিন্তু সংঘর্ষশীল থাকতে পারে। তো এটা আগে দেখো তুমি। আচ্ছা এই জায়গার মধ্যে চিন্তা করো, এই জায়গার মধ্যে একটা সংঘর্ষের আগে একটা বস্তু m1 u1 বেগে যাচ্ছে, আর একটা বস্তু m2 u2 বেগে যাচ্ছে। তাহলে ওদের যে ভরবেগটা, ওই ভরবেগটা নির্ণয় করলাম, ওটা কি ছিল? প্রথম বস্তুর ভরবেগ কত ছিল? m1 u1। আর পরের বস্তুর ভরবেগ কত ছিল? m2 u2। তাহলে বলো তো আমার প্রথম বস্তুর গতিশক্তি কত ছিল? তাহলে কে 1 গতিশক্তি কি ছিল? হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। তাহলে হাফ ইন্টু ভর কত? m1 ইন্টু ব্যাগ কত? u1, তাই ব্যাগের স্কোয়ার। এটা হচ্ছে প্রথম বস্তুর গতিশক্তি সংঘর্ষের আগে। আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত? কে2 কত? হাফ ইন্টু m2 ইন্টু কত? u2 স্কোয়ার। এটা হচ্ছে প্রথম বস্তুর গতিশক্তি, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর গতিশক্তি। আর সিমিলারলি সংঘর্ষের পরে অন্য একটা গতি যেহেতু চেঞ্জ হয়েছে, দেখো ওদের ব্যাগ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু ব্যাগ চেঞ্জ হয়ে গেছে তার মানে কি ভরটা সিমিলার ছিল, আর ব্যাগটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে? তোমার গতিশক্তিটা চেঞ্জ হয়েছে। ধরো এখন গতিশক্তি হয়ে গেছে ওর, ধরো আচ্ছা ওর গতিশক্তি কত হবে তাহলে? কে1 প্রাইম ইকুয়াল কত হবে? হাফ ইন্টু ভর ইন্টু ব্যাগের স্কোয়ার, হাফ ইন্টু ভর ইন্টু ব্যাগ কত তোমার? ভি ওয়ান স্কোয়ার। আর ওর ওই দ্বিতীয় বস্তু গতিশক্তি কত হবে? কে2 প্রাইম ইকুয়াল কত হবে? হাফ ইন্টু ভর কত দ্বিতীয় বস্তুর? m2, আর দ্বিতীয় বস্তুর এখন ব্যাগ কত হয়ে গেছে? ভি টু স্কোয়ার। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে আমরা এই যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কি করবে? আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান থাকবে। এখন গতিশক্তি হলে তো তোমার সংরক্ষণশীলতা নীতি থাকতে পারে না। এখন তাহলে কি হবে? গতিশক্তির সংরক্ষণশীল নীতি অনুসারে কি হবে? আদি যে গতিশক্তি ছিল তাদের যোগফল আর শেষ গতিশক্তির যোগফল সেম থাকবে, সিমিলারলি তোমার ভরবেগের মতো। এই যে আমাদের দেখো, এখন যদি আমি গতিশক্তির সংরক্ষণশীল নীতি অনুসরণ করি,
তো সিমিলারলি ভরবেগের মতো গতিশক্তি সংঘর্ষের সাথে নিতে যদি আমি অনুসরণ করি তাহলে কী হবে, আদি যে গতিশক্তি ছিল দুইটার ইকে ওয়ান আর সে ইকে ইনিশিয়াল আর শেষ যে গতিশক্তি ছিল ইকে ফাইনাল, ওটা যোগফল কী হবে, সিমিলার থাকবে। নট ওর গতিশক্তি আর ওর গতিশক্তি কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল না, যে ওর গতিশক্তি যেহেতু গতি চেঞ্জ হয়ে গেছে, ভর তো সিমিলার আছে, তাহলে গতিশক্তির যে সূত্র কি হাফ এম ভি স্কোয়ার। তার মানে যেহেতু স্যার এগুলো কিছু সূত্র, এগুলো হচ্ছে গতিশক্তির সূত্র আর কি। তো গতিশক্তি তোমাদেরকে এখনো পড়ানো হয় নাই, তোমাদেরকে যে পরবর্তী চ্যাপ্টার ওই চ্যাপ্টারে পড়ানো হবে। কিন্তু এই যে সংঘর্ষ ছিল ওই টপিকটা, ওই সংঘর্ষ টপিকটা বুঝতে হলে তোমাদেরকে গতিশক্তি এই সূত্রটা জানতে হবে। গতিশক্তিতে যা জানো সূত্র জানো, গতিশক্তির সূত্র কি হাফ ইন্টু ব্যাগের স্কোয়ার, হাফ ইন্টু ভর ইন্টু ব্যাগের স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। আর গতিশক্তিটা অ্যাকচুয়ালি কি, ওটা কোনো একটা বস্তু যখন গতিশীল হয়, এই যে গতিশীল হওয়ার জন্য একটা শক্তি অর্জন করলো না, এই যে শক্তিটা হচ্ছে তোমার গতিশক্তি। তো এই দুটা লাইন সূত্র মনে রাখো, শুধুমাত্র সূত্রটা আর গতিশক্তিটা কি, এছাড়া আর কিছু মনে রাখতে হবে না তোমাদেরকে শুধু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে। তোমাদেরকে যে ভরবেগ পড়াইছিলাম না নিউটনের দ্বিতীয় সূত্রতে, তখন কিন্তু ভরবেগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি, শুধুমাত্র বলছিলাম কি সূত্রটা মনে রাখো আর কিছু মনে রাখতে হবে না। তো সিমিলারলি এখন এই জিনিসটা কাজে লাগবে, বুঝতে পারছো আশা? তো দেখুন আমি যখন সংঘর্ষ পড়াইছিলাম তখন কি ভরবেগ আইডি ভরবেগ শেষ ভরবেগ পড়াইছিলাম, তখন কিন্তু বলছিলাম যে ভরবেগের সংঘর্ষের নীতি অনুযায়ী আদি যে ভরবেগ যোগফল ছিল বুদ্ধি দুইটার এবং শেষ ভরবেগ যোগফল দুইটা সমান থাকে। তো সিমিলারলি আমি যদি গতিশক্তি সংঘর্ষের নীতি অনুসরণ করি তাহলে আদি যে গতিশক্তি ছিল তাদের যোগফল এবং শেষ যে গতিশক্তি আছে তাদের যোগফল কী হবে, সিমিলার হবে। তো এই যে ইকি ইনিশিয়াল ইকি ফাইনাল, তাহলে ইকি ইনিশিয়াল কত হবে, এই যে আমাদের সেটা বেশি উপরে চলে গেছে। আচ্ছা এই জায়গা আমাদের দেখো ইকি ইনিশিয়ালি বস্তু কটা ছিল, দুইটা বস্তু, তাহলে ইনিশিয়ালি দুইটা বস্তু ছিল, ওর ধরো ইকে ওয়ান প্লাস কিন্তু ছিল ইকে টু, আর ইকে ফাইনাল কত হবে, দুইটা বস্তু ছিল ইকে ওয়ান প্রাইম প্লাস ইকে টু প্রাইম। তো ইকে ওয়ান এর প্রাইম কত ছিল, ইকে মান কত, ইকে ওয়ান এর মান কত ছিল, প্রথম বস্তুর আদি গতি শক্তি, তাহলে প্রথম বস্তু যেহেতু হাফ ইন্টু প্রথম বস্তু তার মানে এম ওয়ান আর ব্যাগের স্কোয়ার, তাহলে প্রথম বছর আদি ব্যাগ কত ছিল এটা মনে করো ইউ এর স্কোয়ার। সেম সূত্রই হাফ ভর ইন্টু ব্যাগের স্কোয়ার, গতিশক্তি মানে কত হাফ ইন্টু ভর ইন্টু ব্যাগের স্কোয়ার, তাহলে তুমি হাফ দ্বিতীয় বছর আদি ব্যাগ, দ্বিতীয় বছর ভর কত এম টু, আর তার আদি ব্যাগ কত ইউ, এটা হচ্ছে ইউ ওয়ান ইউ টু এর স্কোয়ার ইকোয়াস কী হবে ইকে ওয়ান প্রাইম, ইকে ওয়ান কত হবে প্রথম বস্তুর শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি মানে কি শেষ ভর ইন্টু শেষ গতি এর স্কোয়ার, তাহলে শেষ ভর তো সিমিলার থাকবে এমরে, আর শেষ গতি কত ছিল ভি ওয়ান স্কোয়ার প্লাস কত হয়েছে তোমার হাফ দ্বিতীয় বস্তুর শেষ গতিশক্তি হাফ ইন্টু এম টু ইন্টু কত হবে তোমার ভি টু স্কোয়ার, এম টু ইন্টু ভি টু স্কোয়ার। এতটুকু বুঝতে পারছো কিনা জানো তো স্যার? সংঘর্ষের সূত্রটা আবার আরেকবার বুঝে দেন। তো সংঘর্ষের ক্ষেত্রে জিনিসটা বলছিল আর কি, সূত্র হচ্ছে তোমার সংঘর্ষের না, সূত্র হচ্ছে তোমার ভরবেগের সংঘর্ষশীলতা নীতি অনুসারে আর কি যে সূত্র আসছে। তো এই সংঘর্ষের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তোমার ভরবেগ, এটা নিয়ে আলোচনা করা হয়েছিল শুরুতে, যে তোমার যার ভরবেগ বেশি সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু তার যে ক্ষতিটা ছিল সেই ক্ষতিটা কিন্তু তার বেশি হবে, তাহলে কিন্তু সংঘর্ষের ক্ষেত্রে তোমার যে ভরবেগটা বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই জায়গার মধ্যে শুরুতে বলেছিলাম হচ্ছে ভরবেগের সংঘর্ষশীলতা নীতি আর কি। তাহলে ভরবেগের যে সংঘর্ষশীলতা নীতি এই সাথে কি বলা হয়েছিল যে আদি যে ভরবেগ ছিল আর শেষ ভরবেগ যে যোগফল ওটা সিমিলার থাকবে, নিশ্চয় বুঝতে পারছো? ইন্ডিভিজুয়ালি কিন্তু তোমার ওর ভরবেগ আর ওর ভরবেগ সমান থাকবে না, কারণ কি ভরবেগ মানে কি ভর আর ব্যাগের গুণফল। এখন দেখো ওর ভরবেগ ছিল এমন, ওর ভর এমন, ওর তো শেষ ভরবেগ এমনই, ওরও এমন ভর দুটার, ওর ব্যাগ হয়ে ছিল ই ওয়ান হয়ে গেছে ভি ওয়ান, যেহেতু ব্যাগটা চেঞ্জ হয়েছে তার মানে কি ওর পি ওয়ান প্রাইম, তাহলে দেখো আলাদাভাবে কিন্তু তাদের ভরবেগটা যেটা এটাও চেঞ্জ হয়েছে, কিন্তু সমষ্টি যদি নির্ণয় করি তখন কিন্তু আর সেম থাকবে না। এই যে সমষ্টি নির্ণয় করে কিন্তু সেম থাকবে না, ওইটা হচ্ছে তোমার ভরবেগে সংঘর্ষশীলতা নীতি, এটা হচ্ছে ভরবেগ গেল। তো সংঘর্ষের ক্ষেত্রে দুইটা নীতি পাইলাম আমরা, এটা কি ভরবেগের সংঘর্ষশীলতা নীতি আর এটা হচ্ছে তোমার গতিশক্তির সংঘর্ষশীলতা নীতি। একটা হচ্ছে তোমার কি ভরবেগের সংঘর্ষশীলতা নীতি আর হচ্ছে তোমার গতিশক্তির সংঘর্ষশীলতা নীতি। তো দুইটা নীতি পাইলাম আমরা ভরবেগ আর গতিশক্তির ক্ষেত্রে। তো ভরবেগের ক্ষেত্রে কি সূত্র লাস্ট পাইছিলাম এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়ালস টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। একটু বাসা চিন্তা করবা, এম ওয়ান ইউ ওয়ান মানে কি প্রথম বস্তুর আদি ভরবেগ
M2U2 মানে কি প্রথম দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, তো ওদের যোগফল। তারপর কি ছিল M1V1 প্লাস M2V2। তো M1V1 কি ছিল প্রথম বস্তুর শেষ ভরবেগ, আর M2V2 কি ছিল দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তো তাদের যে যোগফল আর প্রথম যা আদি ভরবেগ যে ছিল দ্বিতীয় বস্তুর, ওদের যোগফল কি সিমিলার থাকবে। এই যে জিনিসটা বুঝেছে আগে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সিমিলার থাকবে, এই জিনিসটা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। বুঝতে পারছো জিনিসটা? আর এটা কি বললাম, গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি। তো গতিশক্তির সূত্রটা আমরা কি জানলাম, এটা নতুন জানলাম, কারণ ভরবেগের সূত্র তো জানোই। তো গতিশক্তির সূত্রটা কি, হাফ mv স্কোয়ার, হাফ ইন্টু ভর ইন্টু ব্যাগের স্কোয়ার। তো আদি ভরবেগ তার আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি তাদের সমান থাকবে। এটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা নীতি। তো আদি গতিশক্তি কত, দুইটা বস্তু যেহেতু ছিল তো দুইটা বস্তু সমষ্টি হবে EK1 প্লাস EK2। তো EK1 মানে কত, হাফ M1V1 E1 স্কোয়ার প্লাস হাফ M2U2 স্কোয়ার। এটা হচ্ছে EK2, এটা হচ্ছে EK1। ওটু কত তোমার EK2। তো EK1 আর EK2 সমান থাকবে, আর EK ফাইনালি যে গতিশক্তি ছিল তাদের যোগফল সমান থাকবে। নিশ্চয় বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি, আর ওটা ছিল কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এতটা বুঝতে পারছো? এখন ফাইনালি একটা কথা বলবো, ওটা যদি বুঝতে পারো তো দুইটা বুঝতে পারবা। এখন সংঘর্ষ ক্ষেত্রে দেখা চিন্তা করো। আচ্ছা, এই জায়গার মধ্যে লিখি। আচ্ছা, আমি তো ভরবেগের ক্ষেত্রে আমরা দুইটা নীতি আমরা দেখলাম। একটা হচ্ছে তোমার কার ক্ষেত্রে, সরি, একটা সংঘর্ষের ক্ষেত্রে দুইটা নীতি দেখলাম, এটা কার ভরবেগের আর একটা কার গতিশক্তির। এই দুইটা নীতি তো ক্লিয়ার তোমাদের? আচ্ছা, এই জায়গার মধ্যে মহাকর্ষ টপিকটা তোমাদের কালকে পড়াবো। আচ্ছা, এই জায়গার মধ্যে চিন্তা করো। তাহলে সংঘর্ষের ক্ষেত্রে দুইটা নীতি আমরা দেখলাম। এখন এই দুইটা নীতির উপর বেস করে আমাদেরকে সংঘর্ষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ, আর এটা হচ্ছে তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষ। শুনো, সংঘর্ষের ক্ষেত্রে আমরা যে দুইটা টপিক পড়লাম, দুইটা টপিক কি, ভরবেগ আর হচ্ছে গতিশক্তি। এখন হচ্ছে সংঘর্ষকে আমি দুইটা ভাগে ভাগ করছি। একটা ভাগ কি স্থিতিস্থাপক সংঘর্ষ, আর এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ, আর এটা হচ্ছে তোমার কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষটা আসলে কি এবং তাদের শর্তটা কি? এখন সংঘর্ষের ক্ষেত্রে প্রথম যেই ইম্পর্টেন্ট জিনিসটা ছিল এটা হচ্ছে ভরবেগ, আর ভরবেগের সংঘর্ষের নীতিটা আমরা দেখছিলাম। এখন সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগটা অলওয়েজ তোমার সংঘর্ষই থাকবে। তার মানে যে M1U1 প্লাস M2U2, M1U1 প্লাস M2U2 ইকুয়ালস টু M1V1 প্লাস M2V2, ওই যে ভরবেগের যে সংঘর্ষিত নীতিটা দেখছিলাম না, ওটা অলওয়েজ খাটবে যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে। যখনই সংঘর্ষ হবে তখন এই জিনিসটা খাটবে। নিশ্চয় বুঝছো? তাহলে এই যে প্রথম যে শর্তটা আমরা দেখছিলাম, ওইটা কিন্তু দুইটা যে সংঘর্ষ ছিল, এই যে আমরা দুইটা টাইপ দেখছিলাম, দুইটা টাইপের এখন আমরা শর্তটা দেখছি। তো এই দুইটা টাইপ সংঘর্ষের ক্ষেত্রে কি ছিল, এই যে ভরবেগ সংঘর্ষ থাকবে, ভরবেগ যে সংরক্ষিত থাকবে, ওইটা কি সংঘর্ষ মানেই তোমার কি ভরবেগটা সংরক্ষিত থাকবে আর কি। যেহেতু তার মানে কি M1U1 প্লাস M2U2 ইকুয়ালস টু M1V1 প্লাস M2V2, ওটা মাস্ট খাটবে কোন সময়, একটা সংঘর্ষের ক্ষেত্রে। মানে সংঘর্ষ হয়েছে মানে ওই সূত্র, বুঝতে পারছো? হয় এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হোক, না হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ হোক, যে কোনো সংঘর্ষ হোক, সংঘর্ষ যেহেতু আছে তার মানে তার ক্ষেত্রে ভরবেগের সংঘর্ষ নীতি ওইটা ফলো করবে। তার মানে কি হিসাব বুঝছো? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও। স্যার এই চ্যাপ্টারটা শেষ করতে কতদিন লাগবে? তোমার মোটামুটি আজকে তো 4টা ক্লাস হয়েছে, আর 4টার কথা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ক্লাসটা, এই চ্যাপ্টার। আরও অনেক চ্যাপ্টার আছে। আচ্ছা, এই যে প্রথম যে চ্যাপ্টার 3টা আছে তোমাদের, গতি, বল আর হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, এটা হচ্ছে ফিজিক্সের 50% চ্যাপ্টার হলো এই জায়গার মধ্যে।
50 থেকে 60% কাজ হচ্ছে এই জায়গার মধ্যে। এই 3টা চ্যাপ্টার যাদের বেসিকটা স্ট্রং থাকবে, বাকি চ্যাপ্টারগুলো তাদের ক্ষেত্রে একবারে পানি ভাত হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এই চ্যাপ্টারগুলোতে সময় দিতে কার্পণ্য করো না। তোমাদের যদি এই চ্যাপ্টার কোনো মধ্যে শেষ করে চলে যাও, তখন বাকি চ্যাপ্টারগুলোতে সাফার করবা, আলটিমেটলি তুমি ফিজিক্সে সাফার করবা, বুঝতে পারছো? বাকি চ্যাপ্টারগুলোতে দেখবা কম কম ক্লাস লাগছে। তো এই চ্যাপ্টারগুলোতে তোমার বিশেষ করে গতি আর বল এগুলো বড় বড়, কার সাথে ক্ষমতা বড় বড়। আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে তোমার একবারে পানিবাদ চ্যাপ্টার আর কি, এই চ্যাপ্টারগুলোর তুলনায়, বুঝতে পারছো? তাহলে এই চ্যাপ্টারগুলোতে সময় দিতে কার্পণ্য করো না, আর প্র্যাকটিস করবো সবচেয়ে বেশি এই চ্যাপ্টারের মধ্যে। তাহলে আমি কি বললাম, ভরবেগ সংঘর্ষ মানে কি, ভরবেগের সঙ্গে থাকবে। তো সংঘর্ষ আমরা 2 রকমের সংঘর্ষ দেখাইছিলাম, স্থিতিচাপক সংঘর্ষ আর দেখি অস্থিতিচাপক সংঘর্ষ। এখন স্থিতিচাপক আর অস্থিতিচাপক সংঘর্ষ যে শর্তগুলো আছে ওই শর্তগুলো লিখতেছি। যেহেতু ভরবেগটা সংঘর্ষ মানে কি, ভরবেগটা সংরক্ষিত থাকবে। যেহেতু ভরবেগটা সংরক্ষিত থাকবে, তার মানে কি সংঘর্ষ মানে কি, এই 2টা শর্ত আমরা লিখতে পারি যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে। তো সেকেন্ড একটা জিনিস সংঘর্ষশীলতা দেখাইছিলাম, ওটা হচ্ছে গতিশক্তি। এটার মধ্যে আসলে পার্থক্যটা আসে। দেখো স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক নামকরণ কেন করা হয়েছে? যদি পার্থক্য না থাকে তাদের নামকরণ আলাদা আলাদা নাম হইতো না। তো ওর ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত, ওর ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত, তাদের নাম আলাদা আলাদা কেন? কারণ হচ্ছে ওর ক্ষেত্রে গতিশক্তি গতিশক্তি সংরক্ষিত, আর ওর ক্ষেত্রে তোমার হচ্ছে গতিশক্তিটা সংরক্ষিত নয়। তার মানে চিন্তা করো, সংঘর্ষের ক্ষেত্রে যে 2টা টপিক পড়াইছি তোমাদেরকে, গতিশক্তি আর ভরবেগ। তো ভরবেগটা দেখতেছিলাম যে কোনো প্রকার সংঘর্ষ হোক, ভরবেগটা অলওয়েজ কি সংরক্ষিত থাকবে। তার মানে যে সূত্রটা পড়ছিলাম m1 e1 প্লাস m2 u2 ইকুয়ালস টু কি m1 v1 প্লাস m2 v2, এটা অলওয়েজ খাটবে। যে কোনো প্রকার সংঘর্ষ হোক, সংঘর্ষ যখন আসবে তখন এই সূত্রটা খাটবে। কিন্তু পরবর্তীতে যে সূত্রটা পড়েছিলাম এই জায়গার মধ্যে একটু পরে, হাফ m1 e1 স্কোয়ার প্লাস হাফ m2 e2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, ওটা কই থেকে আসছে? তোমার গতিশক্তির সংঘর্ষতা নীতি অনুসারে। তো ওইটা মাঝে মাঝে খাটতেও পারে, নাও খাটতে পারে। তো সেকেন্ড যে টপিকটা পড়েছিলাম, গতিশক্তি সংরক্ষিত থাকবে নাকি থাকবে না। যদি ওইটা সংঘর্ষ থাকে, মানে ওই যে সূত্রটা আছে ওই সূত্রটা যদি ফলো করে মানে ইকুয়াল হয়, তখন সংঘর্ষটা কী হবে? স্থিতিচাপক সংঘর্ষ। আর যদি ওইটা না মারে তখন সংঘর্ষটা কী হবে? অস্থিতিচাপক সংঘর্ষ। তার মানে ওর ক্ষেত্রে কি হাফ m1 e1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস টু কি হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে ওই সূত্রে ফলো করবে, কিন্তু যেহেতু গতিশক্তি সংরক্ষিত করে না নয়, তাহলে এই সূত্রে ফলো করবে না। তার মানে হাফ তাহলে যে সূত্রটা আছে ওই সূত্রে কি নট ইকুয়াল হবে, ঠিক আছে? আমাদের তো ওদের মধ্যে কি ইকুয়াল হবে? তাদের ওদের মধ্যে কিন্তু ইকুয়াল হবে না। আচ্ছা, তাদের মধ্যে যে হাফ m2 u2 স্কোয়ার m2 u2 স্কোয়ার, এটা কি হবে? ইকুয়াল হবে না ইকুয়াল হবে না? নট ইকুয়াল হবে। বুঝতে পারছো এই পর্যন্ত? স্যার 10 নাম্বার চ্যাপ্টার অনেক কঠিন। এই যে আমাদের একটা জিনিস ছিল না, মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল যখন পড়াবো, ওই মহাকর্ষ বল থেকে যে তোমাদের যে স্থিতি ছিল 10 নাম্বার চ্যাপ্টার স্থিতিবিদ্যুৎ, ওই চ্যাপ্টারে মোটামুটি অনেক কিছু মিল আছে। 10 নাম্বার চ্যাপ্টারটা আসুক, যখন পড়াবো তোমাদেরকে সব পানি হয়ে যাবে। কোনো চ্যাপ্টারে কঠিন না, সবগুলো মানে বেসিক চ্যাপ্টার সবগুলো এই জায়গার মধ্যে। পরবর্তী চ্যাপ্টার পড়তে তোমাদের অনেক ইজি লাগবে। তো এই চ্যাপ্টারগুলোতে টাইম বেশি দাও, তোমাদের যথেষ্ট টাইম আছে।
চিন্তা করো না। এই জিনিসটা বুঝছো কিনা জানো তো? এটা তোমাদের লাস্ট টপিক আজকে। যে সংঘর্ষের ক্ষেত্রে যে দুইটা জিনিস তুমি এত করবা বিবেচনা রাখবা, সেই দুইটা জিনিস কি? ভরবেগ আর হচ্ছে গতিশক্তি। তাহলে ভরবেগ সবসময় কি সংরক্ষিত থাকবে, মানে একটা সংঘর্ষ হয়েছে মানে কি ভরবেগটা সংরক্ষিত থাকবে। তার মানে এই যে সূত্রটা, এই সূত্রটা তোমার অলওয়েজ খাটবে, অলওয়েজ সত্য। আর যে গতিশক্তির যে সূত্রটা ছিল ওটা সত্য হইতে পারে, না হইতে পারে। যদি সত্য হয় তখন এই সংঘর্ষটা কি হবে? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি সত্য না হয় তাহলে সংঘর্ষটা কি বলা হবে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। বুঝতে পারছো যারা যারা ক্লাসে আছো? এই জায়গার মধ্যে কোনো ঝামেলা জানাও, আমি আবার বুঝাই দেবো। এটুকু যদি কোনো ঝামেলা না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। আর আগামী ক্লাসে শুরুতে হচ্ছে এই টপিকগুলো যেগুলো পড়াইছি, এই টপিকগুলোর মধ্যে একটু কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবো এবং তোমাদেরকে তাহলে এই টপিকগুলো তোমাদেরকে আগামী ক্লাসের আগে যেগুলো পড়াইছি স্লাইডে একটু পড়ে আসতে হবে। বুঝতে পারছো যারা যারা ক্লাসে আছো? যদি কোনো সমস্যা থাকে জানাও, যদি সমস্যা না থাকে তাহলে ক্লাসটা এই পর্যন্ত থাকবে আজকে। 1 মিনিট সময় দিয়ে তোমাদেরকে, যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাও। না স্যার আমাদের টাইম নেই কারণ। আচ্ছা তোমাদের SS27 সমস্যা নেই তোমাদেরকে, তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলো মোটামুটি তোমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করা হবে, তোমাদের এক্সট্রা কোনো জিনিস পড়ানো হবে না। তো তোমাদেরকে ক্লাসটা তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে ওইভাবে তাহলে সাজাতে হবে যাতে তোমাদেরকে SSC পরীক্ষার আগেই তোমাদের ভালো চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। বুঝতে পারছো? যেহেতু তোমরা SS27 তাহলে তোমাদেরকে আমি ভাবছিলাম SS28 আর কি। তো SS27 যেহেতু তোমাদেরকে তাহলে এভাবে সাজাতে হবে যাতে তোমার SSC পরীক্ষার মোটামুটি অনেক আগেই তোমাদের ক্লাসগুলো শেষ হয়ে যায়। আচ্ছা তারা দুজন জানালো যে কোনো সমস্যা নেই, তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্তই। তোমাদেরকে যে টপিকগুলো পড়ানো হয়েছে এই টপিকগুলো একটা রিপ্লেস দিয়ে আসবা। আগামী ক্লাসের শুরুতে কী করবো এই টপিকগুলো নিয়ে আগে আলোচনা করবো। বুঝতে পারছো এতটুকু? তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।